নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত। আজকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই বিশেষ অনুষ্ঠানে যিনি অতিথি, তিনি রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ। বর্তমানে তিনি রাজ্য বিজেপির সহসভাপতি। রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ, পাশাপাশি তিনি রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই বিশেষ অনুষ্ঠানে যিনি অতিথি, এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার অশোক সিনহা। ডাক্তারবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জানার, কেমন আছেন আপনি? এক্সট্রিমলি ভালো। এক্সট্রিমলি ভালো, খুব ভালো আছি। প্রথমেই আমি কিভাবে অবসর সময়টা কাটে এটা শেষের দিকে থাকে, তো আজকের এই অনুষ্ঠানে আপনার সাথে আলাপচারিতায় আমি এই প্রশ্নটা আগে জানতে চাইছি যে অবসর সময়টা কিভাবে কাটান, তারপরে আসবো ধীরে ধীরে। আমার ছোটবেলা থেকে একটা হ্যাবিট আছে, আমি 1 বছর 2 বছর একজনের সঙ্গে কথা না বলে থাকতে পারি উইদাউট এনি প্রবলেম। এবং আমি ছিলাম বহুকাল হিমালয়ে ছিলাম একটা জায়গাতে যেখানে সারাদিন একজনের সঙ্গে দেখা হতো না। and I was very comfortable। নদীর পাড়ে বসে থাকতাম, ঢেউ গুনতাম, পাতা দেখতাম, and আমার কোনোদিনই প্রবলেম হয়নি। 80s যখন 80 দাঙ্গা হলো ওই সময়টাতে, তখন আমি কাশ্মীরে ছিলাম, বনিহাল পাসের কাছে একটা পাহাড়ে। মাসের পর মাস আমার কোনো প্রবলেম হয়নি, এখনো হয় না, বিকজ আই এম স্যাটিসফাইড উইথ মাই সেলফ। আমি যা আছি এখন কোনো অসুবিধা হবে। বাড়িতে যখন থাকি, এখন বাড়িতেই মোস্টলি কাটাই, তো আর বেরোই না। বাগান করি, বাগান নিয়ে খুব চিন্তিত থাকি, ফুলটা ফুটলো কিনা, কতটুকু ফুটলো, কতটুকু বাড়লো, পরে প্রত্যেক দিন বারবার দেখি। এটা একটা আছে, এটা ছোটবেলা থেকে আমার বাবার থেকে পাওয়া। সেকেন্ড, কিছু লেখার কাজ করছি, অনেকদিন ধরেই করছি। আই ওয়াজ নট বিং ভেরি সাকসেসফুল ইন দ্যাট। কঠিন কাজ, ওই কঠিন কাজ নিলে যা হয় প্রচুর সময় লাগে। কি ধরনের লেখা? সামথিং যেটা হয়তো খুব বেশি লোক অ্যাপ্রিসিয়েট করবে না। আমি বলি, আমার মাথায় হঠাৎ একদিন এলো যে ভারতের যে পূজা পদ্ধতি, যেটা মানুষ যে পূজা করে, কাকে করে, কেন করে। কিছু আছে ভগবান, ধরুন শিব আছেন, বিষ্ণু আছেন, পূজা করে, ফাইন। রাম, হ্যাঁ, বিষ্ণুর অবতার। কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, এগুলির অর্থ পাই, দে আর গডস অর দ্য ম্যানিফেস্টেশন অফ গড। কিন্তু হনুমানকে অনেক বেশি লোকে পূজা করে। আমি খুঁজে পাই না যে হনুমান পূজা করে কেন। সেই আমার হনুমান নিয়ে রিসার্চে ঢোকা। আচ্ছা, যে হনুমানকে পূজা করে কেন। এবং হনুমান কিন্তু কোনো বিষ্ণুর অবতার বা এরকম কোনো অবতার না। মারুতি বলে তার যেটা গতি ছিল, সেই গতির সঙ্গে হাওয়ার তুলনা করা যায়, এই জন্য তাকে পবনপুত্র বলতো। কিন্তু হোয়াট ইজ দ্য ক্যারেক্টার, কি এমন চরিত্র হনুমানের যে তাকে পূজা করে। ভারতের একটা জিনিস দেখবেন, ভারত কিন্তু অদ্ভুত একটা দেশ। ভারতের যেটা আমাদের, আমি রিলিজিয়ান বলবো না, আমাদের যেটা সনাতনী সভ্যতা, যেটা এটাতে আমরা মানুষকে ভগবানও বানাই, ভগবানকেও মানুষ বানাই। কৃষ্ণকে আমরা কৃষ্ণলালার মতো স্নেহ করি, দুর্গাকে আমরা বাড়ির মেয়ে বানাই। এই যে আমাদের একটা, রামকৃষ্ণ ঠাকুরকে আমরা ভগবান বানাই, চৈতন্যদেব ভগবান, তারা কিন্তু মানুষ। মানুষকে ভগবান বানাই, ভগবানকে মানুষ বানাই, ডিপেন্ডস অন হোয়াট উই ওয়ান্ট। আমি দেখলাম হিসাব করে যে যখনই কোনো একটা মানুষের মধ্যে কোনো অসাধারণ কোনো গুণ সবাই দেখে এবং সেই গুণটা সবার ফলো করা উচিত বলে মনে করে, সেই মানুষটা আস্তে আস্তে ভগবানের পর্যায়ে যায়। চৈতন্যদেব বলুন, বেঙ্গলে যে একটা সামাজিক চেতনা আছে অন্যান্য জায়গার তুলনায় বেশি, এটার পিছনে কিন্তু চৈতন্যদেব সত্যি সত্যি বাংলায় চেতনার প্রথম। আপনি কি জানেন যে ভারতের প্রথম অহিংস ধর্মঘট করেছিলেন চৈতন্যদেব? মশাল মিছিল করেছিলেন নবাবের বিরুদ্ধে এবং নবাবকে হারিয়েছিলেন সেই প্রোটেস্টে। ভারতের প্রথম, ভারতে বলবো না, সমস্ত পৃথিবীতে প্রথম অহিংস ধর্মঘট, অহিংস প্রতিবাদ। এবং সেই প্রতিবাদের নবাব মেনেছিলেন যে না, তুমি ঠিক, আমি ভুল। এই ধরনের চরিত্রকে আমরা ভগবান বানাই। তো আমার মনে হলো হনুমানের কি আছে
যে তাকে ভগবান বানিয়ে সবাই পূজা করেন, এটা কিন্তু কম সংখ্যায় না, কোটি কোটি মানুষ হনুমানকে পূজা করে। বেঙ্গলে হয়তো একটু কম, কিন্তু তারপরেও শুধু ভারতে না, ভারতের বাইরেও, এমনকি সাউথ আমেরিকাতেও হনুমান একটি পূজ্য। চায়নাতে, সমস্ত পৃথিবীতে হনুমানের মূর্তি আছে, রাশিয়াতে হনুমানের মূর্তি আছে। এবং এই যে ব্যাপারটা, তখন আমার মনে হলো অপসরাসি যখন এইটা খোঁজ করি, সেই খোঁজ চলছে গত 2-3 বছর। প্রত্যেক দিনই করি, কিছু না কিছু নতুন আবিষ্কার করি, এবং এত সব জিনিস চোখে পড়েছে যেটা অবিশ্বাস্য। আমাদের কত ভুল শেখানো হয়, কত ভুল বোঝানো হয় সবকিছুতে। এগুলি নিয়ে একটা কম্পাইলেশন অফ বুক কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা? এখন ফাইনাল ইংরেজিতে যেটা আছে, এটা ফাইনাল এডিটিং চলছে, আচ্ছা, শেষ হয়ে যাবে এই মাসে আশা করি। শেষ হলে পরে আমি চেষ্টা করছি কোথাও পাবলিশ করার, দেখা যাক। নাম ঠিক করেছেন? নাম তো এডিটর ঠিক করবে, আচ্ছা, নর্মালি নাম লেখক ঠিক করলে হয় না, যিনি এডিট করবেন তার সঙ্গে কনসাল্ট করি। আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টার অফ হনুমান, দ্যাট ইজ দ্য থিম অফ দিস থিং। ইংলিশে আসছে নাকি ইংলিশ, বাংলায়? বাংলাতে আছে, আচ্ছা, কিন্তু ইংলিশটাই মেজর হবে, ইংলিশটাই মেজর। কারণ এটার থিমটা এরকম যে খুব বেশি লোক এটা ঢুকবে না এত ভেতরে, উপরে উপরে থাকবে। তো বাংলাটা একটু সহজ করেছি, অনেক ডিটেলসে যাইনি, আচ্ছা, অনেক কিছু ডিটেলস কম আছে বাংলাটাতে, কারণ এত ডিটেইলে জানি না পাঠযোগ্য হবে কিনা। তবে আমি আমার আনন্দে কাজ করি। এর পাশাপাশি আর কিভাবে অবসর সময়? আর কত, 24 ঘন্টাই তো আছে, শেষ হয়ে যায়। এক্সট্রা ঘুমাই। গান শোনা বা বই পড়া? বই তো ওইটা নিয়ে যখন ওটা নিয়ে একটা নিয়ে যখন ব্যস্ত। থাকি তখন ওইটা নিয়েই পড়ি। ব্যস্ত। আরেকটা চেষ্টা করছি মাঝখানে, যে গত 30 বছরে আমার যেসব লেখা আছে দৈনিক সংবাদে, সেগুলো একটা কম্পাইলেশন বের করার। আচ্ছা, ওই আচ্ছা। অ্যাসেম্বলির লাইব্রেরিতে গিয়ে এক এক বছরে দৈনিক সংবাদ বের করি, 1-2 ঘন্টা এখানে থাকি, ছবি তুলে আনি। আচ্ছা, এগুলি যদি একটা ভালো কম্পাইলেশন করা যায়, মেবি আগামী বছর এটা পাবলিশ হবে, বই বা শর্ট স্টোরি কালেকশন। এগুলো চলছে। এবার যেটা জানার বিষয়, যে ডাক্তার অশোক সিনহা, চিকিৎসায় তো আপনি, আপনার যে পেশা, সেখানে তো যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তো রাজনীতিতে আসার ইচ্ছেটা কেন হলো এবং কি কারণে হলো? এটা বুঝতে গেলে, আমি একটা পলিটিক্যাল মানুষ না, অ্যাবসলিউটলি না। রাজনীতি করব, নেতা হব, অমুক হব, আমার এই ধরনের কোনো আইডিয়া কখনো ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না। কিন্তু ডাক্তার অশোক সিনহার নামের সাথে তো Absolutely, আমি রাজনীতিটা করেছি, বিকজ রয়েছে। এসি 2010 আমি দেখতে থাকলাম যে ত্রিপুরাতে যেটা হচ্ছিল বাম আমলে, এটা শুধু একটা পলিটিক্যাল ডিস্ট্রাকশন না, একটা সামাজিকভাবে একটা প্রচন্ড মানসিক অবক্ষয় চলছিল মানুষের। এই অবক্ষয়টা বোঝানোই মুশকিল। আমি একটা উদাহরণ দিয়ে শুধু বোঝাতে পারি। কাজ মানে কি? যখন কোনো একটা অবক্ষয় হয়, তখন শব্দের অর্থ পাল্টায়, শব্দের অর্থটা নিচের দিকে নামে, শব্দের কোয়ালিটি নিচের দিকে নামে। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি বুঝেছিলাম এই সময়ে যে ত্রিপুরাতে এখনো লোকে কাজ বলতে ভাবে চাকরি। এটা যে কত ডেঞ্জারাস কথা, কত ভয়ঙ্কর কথা, এটা বোঝানো তো মুশকিল, এটা বোঝানো মুশকিল। প্রথম আমার এক্সপিরিয়েন্সটা হলো, আমি একটা মেডিকেল ক্যাম্প করতে গেছিলাম টাকারজোলা। আচ্ছা, টাকারজোলা না, জম্পুইজলা। আচ্ছা। সেই টাকারজোলা থেকে হেঁটে এরপরে জম্পুইজলাতে মেডিকেল ক্যাম্প। খুব ভালো রিসেপশন দিয়েছিল আমাদের মেডিকেল ক্যাম্পের পরে। সবাই মিলে মাটিতে বসে, গ্রামের লোকেরা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমার পাশে একটা ছেলে ছিল, মোটামুটি শিক্ষিত, সে বসেছিল আমার সঙ্গে, আমাকে হেল্প করার জন্য ছিল থ্রু আউট। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো, কি কাজ করো? আমি কিছু করি না। চলে কি করে? চলে তো, চলে তো, মানে জমি টমি আছে? বলছে না। কোনো কাজ করো না? বলছে না। টাকা করতে যাবো, বেতন পাই। বলি কি বেতন পাই মানে? আমি চাকরি করে তো। চাকরি করো, কাজ করো না? না, কোনো কাজ করি না। তখন আমি রিয়েলাইজ করলাম যে মাইন্ডসেটটাতে কি আছে, কোন জিনিসটা এরা ঢোকাচ্ছে মানুষের মধ্যে। এই যে একটা মেন্টালিটি এদের,
কমিউনিজম ইজ লাইক ক্যান্সার, একবার যদি কোথাও ঢুকে এর থেকে বের করা মুশকিল, কিছু না কিছু ড্যামেজ করেই যাবে। যদি ট্রিটমেন্টও করেন, ট্রিটমেন্ট ইজ সার্জারি, সার্জারির পরেও পেশেন্টের কিছু না কিছু ড্যামেজ থাকবে। সমস্ত পৃথিবীতে আপনি দেখুন, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে সমস্ত দেশে কমিউনিজম ঢুকেছে, ওইখানে সামাজিক অর্থনৈতিক সবকিছুতে বরবাদ হয়ে গেছে তারা, কমপ্লিটলি ডেস্ট্রয়েড। অনেকে বলে চীন তো আছে, চীন মোটেই কমিউনিস্ট কান্ট্রি না, চীন একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, একদম ধনতান্ত্রিক দেশ। একটা পার্টি ওটাকে ডিক্টেটরশিপ হিসেবে চালায়। নর্থ কোরিয়াতে যেরকম একটা পার্টিও ঠিক না, একজন মানুষ ডিক্টেটরশিপ হিসেবে চালায়। সো আমার বাবা একটা কথা বলতেন যে কমিউনিজম এমন একটা জিনিস যেটা এত মিষ্টি শুনতে, যেটা প্রথম যদি কেউ দেখে পড়লে এত ভালো লাগবে, এটা যেটার একটা নেশা হয়, এবং এই নেশা সমস্ত ইয়াং এডুকেটেড ইউথরা এটাতে ঢোকার পরে তারা নষ্ট হয়, তারা শেষ হয়, কমপ্লিটলি ডেস্ট্রয় হয়, এবং যে দেশে কমিউনিজম আসে সেই দেশটাও নষ্ট হয় কমপ্লিটলি। তো ত্রিপুরাতে কমিউনিস্টদের এফেক্ট যেটা এখনো আছে, এখনো যায়নি কমিউনিস্টদের এফেক্ট ত্রিপুরা থেকে, এটা এত সহজে যায় না, আরো 15-20 বছর পরেও থাকবে। কমিউনিজমের যে কমিউনিস্ট রুল একবার থাকলে পরে যে ডিস্ট্রাকশনটা হয়, মেন্টাল ডিস্ট্রাকশনটা, এটা এখনো আছে কর্মচারীদের মধ্যে, ছাত্রদের মধ্যে, পড়াশোনাতে, টিচারদের মধ্যে, সবকিছুতে এদের একটা আগলি যেটা মানে সর্বব্যাপী একটা ধ্বংস যেটা তাদের থাকে, মানসিকভাবে ধ্বংস করা, এটা খুব সহজে যায় না। এবং যেদিন আমি রিয়েলাইজ করলাম যেটাতে কিছু করতে লাগবে, তো একজন অ্যাজ এ গুড সিটিজেন আমার মনে হয়েছিল আমার এটাতে সাহায্য করা উচিত। ইট ওয়াজ 2011। তখন আমি দেখতে শুরু করলাম যে এত আনপপুলার একটা গভর্নমেন্ট টিকে কি করে, বাই ফোর্স তারা, মানে তাদের যেটা গণসংগঠন নামে জিনিস থাকে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অঙ্গে তারা নিজের আঙুল দেয়, প্রত্যেকটা জায়গাতে মানে তাদের ইয়ে থাকে, নারী সমিতি থাকবে, রিক্সা সমিতি থাকবে, নাপিত সমিতি থাকবে, গাছ সমিতি থাকবে, গাছপালা পালন সমিতি থাকবে। সব সমিতি মানে উদ্দেশ্যটা হলো সমাজের প্রত্যেকটা জায়গাতে ডিপলি পেনিট্রেট করে সোসাইটিটাকে টোটালি কন্ট্রোল করা, কোন বাড়িতে কার বিয়ে হবে এগুলি পর্যন্ত ঠিক করতে শুরু করে কমিউনিস্ট পার্টি, এবং করছিল তো। এবং তারপরে কি হয়, এমন একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে চারদিকে যে কেউ প্রোটেস্ট করতে চায় না, আর প্রোটেস্ট করলে তারা দুটো জিনিস করে, শহরে কিছু করে না, সেমি আরবান এরিয়া আর ভিলেজে তারা রুথলেসলি ডিস্ট্রাকটিভ থাকে, মার্ডার করে। খোয়াইতে নাথ শর্মা দিয়ে যেটা শুরু, গ্রামে গঞ্জে দেওয়া সো মাচ ফিয়ার, প্রেগনেন্ট মহিলাকে লাথি মেরে অ্যাবর্শন করিয়ে দিয়ে কেউ ভয়ে, ডাক্তার ভয়ে লিখতে চায় না, এরকম সিচুয়েশন ছিল। মানুষ এখন অস্বীকার করবে, মানুষের মেমোরি খুব ডাল থাকে, ক্ষণস্থায়ী থাকে। ওইটা থেকে আমার মনে হয়েছিল, তখন আমি একটু পড়াশোনা করতে শুরু করলাম, ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে শুরু করলাম, ভোটটা যাচ্ছে কোথায়। কিছুদিন দেখার পরে, তখনকার দিনে ছিলেন সুদীপ, কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, একদিন সুদীপের কাছে গেলাম কাগজপত্র নিয়ে, যেটা and he was very impressed, এটা তো দারুণ জিনিস, এটাকে করেন তো। শুরু করলাম কাজ। কংগ্রেসের যেটা প্রবলেম ছিল, তাদের কোনো অর্গানাইজেশন প্রপারলি কোনো সেট আপ ছিল না, ইন্ডিভিজুয়াল বেসড, সবকিছু ইন্ডিভিজুয়াল বেসড। করতে করতে আমি আর তখনকার দিনে যিনি প্রেসিডেন্ট ছিলেন সুদীপ ঠিক করলাম যে প্রথম কাজ হবে, একটা ইমেজ আছে, মানিক সরকার ভেরি কেয়ারফুলি একটা ইমেজ তৈরি করেছিলেন, যেটা জ্যোতি বসু করেছিলেন। জ্যোতি বসু প্রবাবলি ভারতের সবচেয়ে খারাপ চিফ মিনিস্টার, সবচেয়ে ইনএফিশিয়েন্ট, সবচেয়ে ডিস্ট্রাকটিভ চিফ মিনিস্টার ইন্ডিয়াতে জ্যোতি বসু। ভেরি রেসপেক্টেবল ম্যান, জীবনে কোনো কাজ করেননি ওয়েস্ট বেঙ্গলের জন্য, ভেরি রেসপেক্টেবল ম্যান। এই যে ইমেজ, তারা এটাও পার্ট অফ কমিউনিজম, কমিউনিজমে একটা ইমেজ তৈরি করতে লাগে, সেটা সামনে রাখতে লাগে, পেছনে তুমি যা খুশি হও। মানিকবাবু সেটাই করেছেন, হি ক্রিয়েটেড এন ইমেজ। ইমেজটা কি, একদম ভদ্রলোক, গরিব, রিক্সায় চড়ে অফিসে যান। আমি শেখর গুপ্তার ইন্টারভিউ দেখেছি, শেখর গুপ্তা বলছেন যে আপনি তো রিক্সায় চড়ে অফিসে যান, সেটা কি না বলেননি।
এই ধরনের একটা ইমেজ থ্রু আউট ছিল। তো আমি সুদীপকে বললাম যে আমাদের প্রথম কাজ এই ইমেজটাকে ভাঙা। ইমেজ কিভাবে ভাঙবেন? ইমেজ ভাঙার আমার একটা কোয়ালিটি আছে, আই এম নট ভেরি প্রাউড অফ ইট, কিন্তু একটা কোয়ালিটি আছে যেটা লোকে জানে যে আমি মিথ্যা কথা বলি না। ওই যে ফেথ একটা অল্প কিছু লোকের আছে, কিন্তু আছে, মিথ্যা কথা না। সো আমি যদি কিছু একটা বলি and if it is the truth, আমি মানুষকে বিশ্বাস করাতে পারবো। ওই তখন আমরা আরটিআই করতে শুরু করলাম, হাজার হাজার পৃষ্ঠার আরটিআই, বাড়িতে বসে সারাদিন দেখা, দেখতে দেখতে বর্ধমান ফার্মা, বিমল চক্রবর্তী কেস, এগুলো অনেকগুলো কেস আমরা করলাম, যেগুলো নিয়ে প্রেজেন্ট করতে শুরু করলাম। এন্ড ফ্র্যাঙ্কলি তার আগে পর্যন্ত মানিকবাবু কোনোদিন কোনো চাপে পড়েননি। 25 বছরের রাজত্বে 2011-র আগে কোনোদিন তিনি চাপে পড়েননি। দ্যাট ইজ নাম্বার ওয়ান। কিন্তু আরেকটা জিনিস যেটা ছিল, যেটা কেউ জানতো না, যে ভোটাররা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল 2003-এই। 3-এর পরের ইলেকশন যদি দেখেন, 3-এ 22টা সিট অপোজিশনের, তারপর থেকে 10-এ ফিক্সড। দিস ইজ ইন্টারেস্টিং। তার মানে এখানে ম্যানেজমেন্ট চলছে। 22-এর পরে 24 হবে, 19 হবে, 18 হবে না, 10, 12, 10 চলছে। তার মানে কুছ পাকড়া है, अंदर कुछ है। তুই তখন ইলেকশন কমিশনের ডকুমেন্টস নিয়ে শুরু করলাম, একটা একটা ভোটার লিস্ট বের করে এক একটা বুথের ইন্ডিভিজুয়াল করে শুরু করলাম। প্রচুর কাজ এটাতে, কিন্তু আনফরচুনেটলি দেখলাম যে দিল্লির কংগ্রেস চায় না আমরা এটা করি। That was 2014, 13-তে হারার পরেও I continued। তারপরে একবার আমি আর সুদীপ গেলাম জয়রাম রমেশের ভোটার লিস্ট কাছে। সংক্রান্ত বিষয়ে তো আপনি অনেক ভোটার লিস্ট শুধু না, অনেক কিছুতেই। এই যে ইয়ের কেসটা, বিডিও বিশালগড়ের কেসটা নিয়ে আমি আর সুদীপ গেলাম জয়রাম রমেশের কাছে, আরডি মিনিস্টার। দেখা করলাম, খুব পলাইট, চায় পিজিয়ে, প্লিজ হ্যাভ টি এন্ড ব্লা ব্লা। তারপরে দেখালাম কাগজটা যে এরকম একটা করাপশন হচ্ছে, এটাতে ইউ ক্যান টেক অ্যাকশন। ভদ্রলোক কাগজটা নিয়ে কিছু করতে, তারপর আমাদেরকে দেখে বললেন, মানিক সরকার जी तो अच्छे आदमी है, अब उनको डिस्टर्ब क्यों कर रहे हैं, मत करिए। এখানে কংগ্রেস সিপিএম এর এগেইনস্টে ফাইট করছে, আর কংগ্রেসের সেন্ট্রাল মিনিস্টার আমাকে বলছে মানিক সরকার अच्छे आदमी है, उनके अगेंस्ट आप क्यों फाइट कर रहे हैं। हमको जोकर्स बैठे हैं यहाँ पे। I came back and I told Sudeep, sorry, এই ধরনের রাজনীতি করার আমার কোনো উদ্দেশ্য নেই। So I stopped going। কিন্তু আসার সময় ওই অফিস থেকে যখন বেরোচ্ছি, পেছনে একজন আইএএস অফিসার ছিলেন, ভেরি শার্প ম্যান, হি স দিস। আমি যখন বাইরে আসছি, ভদ্রতা করে আসে না, বাইরে পর্যন্ত এগিয়ে দেওয়ার ভান করে, হি কেম এন্ড টোল্ড মি, ডক্টর সাহেব প্লিজ কাম টু মি মাই রুম। ওনার রুমে নিয়ে গেলেন, নিয়ে আমাকে একটা কাগজ বের করে দিলেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ক্যা করনা है। সো আই ব্রট দ্যাট পেপার। বাড়িতে এসে ওয়েবসাইটটা খুললাম, দেখলাম কিভাবে কমপ্লেন্টগুলো ম্যানেজ করতে লাগে, লেখা আছে। ওই তারপরে আমাদের ওই কেসটা গেল, অ্যারেস্ট হলো, ইয়ে হলো, ইট ওয়াজ বিকজ অফ দ্যাট গাইডেন্স। জয়রাম রমেশ সাহায্য করেনি, কিন্তু এই সমস্ত জিনিস এক্সপোজ হওয়ার পরে, বাই দ্যাট টাইম এগুলি করতে করতে আমি কিন্তু রাজনীতিতে ঢুকে গেছি। আমি খেয়ালও করিনি কোন ফাঁকে আমি অ্যাক্টিভ পলিটিক্সে। তারপরে লেকচার দেওয়া, গ্রামে গঞ্জে যাওয়া। তখন যে গ্রামে গঞ্জে যেতাম, কলমচৌড়া, বৈরাগী বাজার, কোনখানে কত জায়গা ভেতরে, সুবল ছিল সঙ্গে, তখন সুবল যেত, সুবল বোস। তো কয়েকটা জায়গাতে তো আমরা দেখতাম 3 জন লোক। সিপিএম এর স্টাইলটা কি ছিল, সাপোজ একটা গ্রামে মিটিং হবে, ওই যে মিটিং এ যাওয়ার রাস্তাটা, ওই রাস্তায় তারা একটা টেবিল চেয়ার নিয়ে একজন বসে থাকতো, জোর করে কাউকে বাধা দিত না। একজন চেয়ার টেবিল নিয়ে বসে থাকতো, গ্রামের কে কে মিটিং এ আসছে নাম লিখে রাখবে। ওই নাম লিখছে দেখলেই তো কেউ আসবে না। ইউ সি দ্য ফিয়ার দ্যাট ক্রিয়েটেড। ওইটাকে ভাঙা খুব সহজ কাজ ছিল না, খুবই কঠিন কাজ ছিল। কিন্তু 2013-এ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্টিভলি স্টেট কংগ্রেসের বিরোধিতা করেছে সিপিএম কে জেতানোর জন্য। দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার। আর একটা জিনিস যেটা হয়েছিল ওই সময়ে, আপনার এই আপনি যেটা বললেন, তো তৎকালীন সময়ে তো দেখা গিয়েছিল যে আপনার
কংগ্রেস ভবনের বাইরে, মানে আগরতলায় আপনাদের প্রদেশ কংগ্রেস ভবনের বাইরে পরিবর্তনের আর এতদিন, পরিবর্তনের আর এতদিন, এগুলো একটা You see, ভোট থাকতো। that is politics, যেগুলো কোনো বাকি এটা যেগুলো এতদিন বাকি পলিটিক্স এর কোনো, পরিবর্তন। হ্যাঁ, এইসব পলিটিক্স যেটা কোনো মানে হয় না, মিনিংলেস। কিন্তু অনেক সময় পলিটিশিয়ানরা কি করে, নিজের প্রেজেন্সটা ফিল করানোর জন্য, নিজের এক্সিস্টেন্সটা দেখানোর জন্য এই ধরনের গিমিক্স ইউজ করে। কিন্তু মূলত ইলেকশনটা কিন্তু ভোটার দিয়ে হয় না, তখন হতো না, ভোট ম্যানেজমেন্ট দিয়ে করত। এই ভোট ম্যানেজমেন্টটা দিল্লি করতে দেয়নি। আরো একটা জিনিস ছিল, ইলেকশন কমিশনের কিছু রুলস ছিল যেটা আমাদের এগেনস্টে গেছিল। আমি নোট করে রেখেছিলাম ইলেকশন কমিশনের কোন কোন স্টেপস চেঞ্জ করাতে লাগবে, দ্যাট আই হ্যাড নোটেড, যদি কোনোদিন কাজে লাগে বলে। কাজে লেগেছে পরে। সো তারপরে তো 1-2 বছর আমি আই স্টপড কমপ্লিটলি, থাকলামই না, কোনো কিছুতেই যেতাম না, কোনো মিটিং টিটিংয়ে যেতাম না। আমাদের বিপ্লবজি যেদিন প্রেসিডেন্ট হলেন, তিনি আমার বাড়িতে গেছিলেন। ফার্স্ট ম্যান হি মেট ওয়াজ মি, আচ্ছা, যে আপনি বিজেপিতে জয়েন করুন। আমি বলেছিলাম সরি, আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমার ধারণা ছিল রাজনৈতিক দল এরকমই হবে, কি আর হবে। তারও মাস 6 পরে তখন কি পুরোপুরি ঠিক করেছিলেন যে আর রাজনীতি করবেন না? এরকম ভাবে ডিসিশন হয় না, ভালো লাগেনি আমার। কিছুদিন একটু দূরে ছিলেন। দূরেই ছিলাম, কিছুদিন না, বছর 2-1 দূরে হ্যাঁ, ছিলাম, অনেকটা সময়। অনেক কিছু করিনি। তো কিছুদিন তারপরে মাইন্ড কি করে মাইন্ড চেঞ্জ করার, এটা হলো আলাদা একটা বই লিখতে লাগে এটার জন্য। দিস ওয়াজ দ্য ক্লাসিক থিং, যেটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। সুনীল দেওধার, সুনীলজি আমাকে ফোন করলেন যে ডাক্তার সাহেব, আমি বাংলাতেই বলি, আপনি তো আমার থেকে বয়সে বড়, আমি আপনার কাছে আসবো না আপনি আমার কাছে আসবেন? প্রশ্নটা শুনেই আমি বুঝেছি যে এটা কোনো অর্ডিনারি লোক না। আমি বললাম, বয়সে তো ছোট, কিন্তু আপনি পদে তো একটা ন্যাশনাল পার্টির প্রভারী। আমি আসছি আপনার বাড়িতে, চায় পেলাম না, চা খাওয়ালে আসবো, মজা করে গেলাম। ওই যেটা প্রশ্ন, প্রতিজ্ঞা করেছেন কিনা, প্রথমে জিজ্ঞেস করলেন आप हमारे पार्टी में क्यों नहीं आते? দুটো কারণ আছে, 3টা কারণ আছে। প্রথম কারণ হলো যে আমি সারা জীবন সবাইকে নিয়ে হাসাহাসি করতাম যারা দল পাল্টায়। আমি ঠিক করেছি আমি দল টল পাল্টাবো না, যেটা আছি ভালো আছে, আপনারা স্ট্রং ম্যান, আপনারা করুন। আর কুছ? আমি বললাম, আপনাদের তো আমি চিনি না, আপনারা কেমন পার্টি। আর কুছ? আমি বলেছি যে শর্ত একটা আছে, আমি ওই ধরনের পলিটিশিয়ান না যে কোনো কিছু পাওয়ার জন্য আপনার কাছে আসবো। এই শর্তটা পরে আসবে, কিন্তু আপাতত এই দুটোই থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি মোটামুটি প্রতিজ্ঞা করেছেন যে আপনি দল পাল্টাবেন না, দল পাল্টালে ইনসাল্টিং হয়, নিজের প্রতি একটা অপমান হয়। হ্যাঁ, আর আপনি আমাদের চেনেন না, এই তো, ভেরি গুড জাজমেন্ট। বলে তিনি স্টপ করলেন সাবজেক্টটা। তারপরে কথা বলতে বলতে, যে লাইক ইউ আস্ট না, কি পড়েন কি না, ভারতীয় বইয়ের মধ্যে কোনটা ভাল লাগে, করতে করতে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, এই মহাভারতে যে চরিত্রগুলি আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন চরিত্র মনে হয় আপনার? ইউ সি ডিসকাশন কোন দিকে, কোন লেভেলে। সুনীল দেওধর, মহাভারতের কোন চরিত্র আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়? মহাভারতে আছেই দুটো চরিত্র, বাকিগুলো ব্যাকগ্রাউন্ডের ইয়ে। কোন দুটো? কৃষ্ণ আর ভীষ্ম। চরিত্র তো দুটো মহাভারতে, বাকিটা ইমেটেরিয়াল, তারা থাকলেও কি না থাকলেও কি কিছু যায় আসে না, এগুলো ফিলার্স। মূল চরিত্র তো ভীষ্মকে নেই, সে যদি প্রতিজ্ঞা না করতো এইসব হয় না, আর কৃষ্ণ না থাকলে কিছুই হয় না। তো এই দুটোই চরিত্র। আচ্ছা, আপনি কি জানেন এই দুজনেই প্রতিজ্ঞা করেছিলেন? হ্যাঁ, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে অস্ত্র তুলবে না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল সবসময় কুরু রাজার, যে থাকবে রাজা তার प्रोटेक्शन देवे। इन दोनों ने आपने जैसे वो किया ना, मान लिया, এরকমই তারাও প্রতিজ্ঞা করেছিলেন যে হ্যাঁ তো ঠিক।
আপনি কি জানেন এদের মধ্যে কে প্রতিজ্ঞা ভেঙেছিলেন? আমি বুঝেছি এই বেটা আমাকে ধরছে এখন। বললাম হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান নিজে অপমানিত হওয়ার ভয় থাকা সত্ত্বেও প্রতিজ্ঞা ভেঙেছিলেন। আর ভীষ্ম ভারত ধ্বংস হয়ে যাচ্ছে তাতে দেখার পরেও প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। কোনটা ঠিক মনে হয় আপনার? প্রতিজ্ঞা ভাঙাটা ঠিক? তারপরে আমাকে একটা কথা বললেন যে দেখিয়ে ডাক্তার সাহেব, আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত আত্মমর্যাদা বোধ সব একটা দিকে, দেশ অন্য জিনিস। দেশের জন্য যদি আপনি নিজে অপমানিত হন, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। আপনার ব্যক্তিগত মান অপমান বোধ, আপনি কি ভাবলেন, কি আসে যায় দেশের কাছে? ক্যান ইউ ইমাজিন? আমি বললাম ইউ গট মি দেয়ার। তারপরে বললেন যে ঠিক আছে, আপনি আমাদের চেনেন না বলছেন, চলুন দিল্লিতে একটা মিটিং এ আপনি ত্রিপুরা নিয়ে বলুন, এখানে দেশের বড় বড় লোকেরা থাকবেন, আপনি দিবেন। গেলাম দিল্লি। I was shocked যে ডিসিপ্লিন দেখলাম একটা পলিটিক্যাল পার্টির মিটিং এ। একটা লোকের হাতে ফোন নেই, একটা লোক দাঁড়ায় না। সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত মিটিং, দুপুরে লাঞ্চ, নো ইনডিসিপ্লিন। এবং এদের মধ্যে গভর্নমেন্ট অফিসাররাও ছিল। এটা হচ্ছে নন পলিটিক্যাল ইভেন্ট। মন্থন যেরকম একটা আমাদের ছিল, ওইরকম একটা এনজিও মিটিং। এবং যারা স্পিকার ছিলেন সবাই ন্যাশনালি রিনাউন্ড স্পিকার্স। কারণ আমাকে রেখেছিলেন লাস্ট। আমার আগের ভদ্রলোক কাশ্মীর নিয়ে বলেছিলেন, আমি বলেছিলাম এই লোকটাকে ভিডিও করে রাখা উচিত, এত ভালো স্পিকার, বোম্বের একজন লয়ার। তারপরে ফাইনালি আমার কথা, আমার এখনো মনে আছে, একটা বড় তাদের যেটা বিজেপির হয়, বিশাল বড় একটা ভারত মাতার মূর্তি ছবি পেছনে, ওখানে গিয়ে ওই ধরনের স্টেজে গেলে না, ইউ বিকাম ইমোশনাল। স্টেজটাই এরকম। তাও ত্রিপুরা নিয়ে কথা বলছি। আমার মনে আছে আমি কথা বলতে শুরু করলাম, প্রথমে পরিচয় দিলাম আমি ত্রিপুরার লোক, আর আমার এক্সপিরিয়েন্স ত্রিপুরার বাইরে কোথাও এসে ত্রিপুরার কথা বললে সবাই বলে গিয়ে তারপরে কেদারে ভাই, কই ত্রিপুরা কোথায়, এটা জানেই না লোকে। আমাদের গভর্নর ডিওয়াই পাটিল বলছেন, আমি জানতামই না গভর্নর হওয়ার আগে ত্রিপুরা নামে একটা রাজ্য আছে। এই তো কালচার, দেশেরও কালচার এরকম, আমাদেরও কপাল এরকম। তা আমি ওই ভারত মাতার ছবিটার দিকে গিয়ে বাঁ পায়ের করে আঙ্গুলটাকে দেখিয়ে বললাম, এই আমি ত্রিপুরা, আমি এটা। তবে এখানে গ্যাংগ্রিন হলে ভারত মাও বাঁচবে না, কেটেও বাদ দিতে পারবে না। ইউ হ্যাভ টু সেভ দিস। তারপরে তো ত্রিপুরা সম্বন্ধে বললাম, ত্রিপুরার ভিডিও টিডিও নিয়ে গেছিলাম কিছু, স্পোক। আমার মনে আছে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম আমি নিজে, and that emotion transcended to the other side. কলই ভিডিওগ্রাফার এখন যে মথাতে আছে, কলই ভিডিও করছিল, and I could see কলই started crying, কান্না করতে করতে তার ক্যামেরা বন্ধ হয়ে গেল। so much of a success। মানে তারপরে দু তিনটে কথা আমার মনে আছে, আমি বলেছিলাম বাংলা তো আপনারা জানেন না, কিন্তু বাংলায় একটা কথা আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। समझ में आया? नहीं। हिंदी बोल रहा हूं, जो तुम्हें संभालेगा वो गोकुल में पनपेगा। And the reaction was unbelievable reaction. Standing, everybody stood up, started clapping, started crying. मैं बोला मैं गोकुल में आया हूं, आपको जाना उधर, इस कलश को संभालना है। ওই যে ওটা মিটিং এর পরে মানুষ আমার সঙ্গে কথা বললো, চেঞ্জড। তারপরে এসে তো আমি ঢুকলাম। আমি তখন সুনীলজিকে বলেছিলাম, দেখো আমি যাই করি ইলেকশনে দাঁড়াবো না, দ্যাট ইজ ওয়ান কন্ডিশন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। এটা কি ওই যে শর্তটা তখন বলেননি, এটাই কি ছিল সেই শর্তটা? থার্ড শর্তটা, আমি ইলেকশনে দাঁড়াবো না, নির্বাচন আমার নট মাই কাপ অফ টি।
18তে এই জন্য আমি নির্বাচনে দাঁড়াইনি, এবং আমার মনে আছে আমি তো তখন অনেক ভালো পজিশনে ছিলাম, সিলেকশন। মানে কনফিডেন্স ছিল যে টিকিট পেয়ে যেতে পারেন? না না, কনফিডেন্স কি, আই ওয়াজ ফোর্সড। আমাকে জোর করেছিল নির্বাচনে দাঁড়ানোর জন্য, দিল্লি থেকে যারা এসেছিলেন, রাম মাধব টাধব সবাই জোরাজুরি করার পরে আমি বললাম, সুনীল জি बताइए उनको मैं किस शर्त पे बीजेपी में आया। কোন কেন্দ্র এটা একটু দর্শকদের? নো, লেট আস নট টক লাইক দিস। আমি এখানে গেম খেলছি না। দ্য ফ্যাক্ট ইজ সুনীল জি শেষে বাধ্য হয়ে বলেছিলেন নেই, মানে ये প্রমিস किया था इनको। আমার ইন্টারেস্টই নেই, এখনো নেই, কখনো ছিল না। মাঝখানে যখন দাঁড়িয়েছে তখনও ছিল না ইন্টারেস্ট। কিছু জিনিস আমার দরকারই নেই, এটা এই ধরনের মেন্টালিটিতে আমি যাই না। আমি বিয়ন্ড বলবো না, আমি অনেক ইনফেরিয়ার এসবের তুলনায়, আমি এগুলির মধ্যে নেই, পছন্দ করেন না? একদম না, একদমই না। আমার কাজ যেটা আমি জানি কোনটা আমি করতে পারি সেটা আমি করতে রাজি আছি, কিন্তু যেই কাজ আমি পারবো না, আমি এমএলএ এর কাজ পারবো না। ইট ইজ এ ভেরি ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, আমার দ্বারা হবে না এটা, আমার মাইন্ডসেটের সঙ্গে এটা সেট করবে না। যাই হোক, সেই তো ঢুকলাম। ঢোকার পরে ওই যে কিছু ডকুমেন্ট রেখেছিলাম 2013 সালে, সেগুলি এনে এখন একজনের কথা বলতে লাগে, বলাই গোস্বামী। হি পাসড অ্যাওয়ে কিছুদিন আগে, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং 2018 জয়ের পিছনে বলাইয়ের অবদান অসাধারণ অবদান। এটা মানুষ জানে না। মানুষের কি, মানুষ একটা জিনিস পেয়ে গেলে পরে কোথেকে পেয়েছে এটা খবর নেয় না, কিন্তু বলাই গোস্বামীর যেটা অবদান ছিল 18তে, ইটস আনবিলিভেবল। 17-18টা সিটে তো বলাইয়ের অবদান, কিন্তু হি নেভার ক্লেমড, কোনদিন বলেনি যে আমি করেছি। সিনসিয়ার ওয়ার্কার, বিজেপি এই জন্যই সাকসেসফুল হয়েছিল, এতজন সিনসিয়ার ওয়ার্কার ছিল এটাতে। অনেক এখনো আছে বিজেপিতে, প্রচুর সিনসিয়ার ওয়ার্কার আছে যারা কিচ্ছু চায় না, কাজ করতে থাকে। ইটস অ্যান অ্যাসেট, পার্টিটার একটা ইগলি অ্যাসেট আছে।